হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল পে স্কেল হাব বিডি। আপনারা সকলে অবগত আছেন আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হলো এডুকেশন হাব বিডি। সেখানে আমি সকল এডুকেশন রিলেটেড সকল ধরনের আপডেট, তার মানে প্রাইমারি থেকে শুরু করে নিবন্ধন, তারপর যে কোনো ধরনের আপডেট আমি সেই ইউটিউব চ্যানেলে শেয়ার করতাম। ওখানে আমি পে স্কেল রিলেটেড সকল ভিডিও দিতাম। অনেকে বলেছেন যে পেসকে রিলেটেড একটি নতুন আলাদা করে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলতে, যেখানে সকল খুঁটিনাটি বিষয়, যেহেতু আমার একটি গোপন সূত্রের মাধ্যমে আমি সকল বৈঠকের আপডেট জানতে পারি, সেহেতু একটি নতুন ইউটিউব চ্যানেল খুলে শুধু পেসকে রিলেটেড আপডেটই যেন আপনাদেরকে দিই। তাই আমার এই ইউটিউব চ্যানেলটি আমি নতুন তৈরি করেছি, যেখানে আপনি পেসকে রিলেটেড সকল আপডেট সবার আগে পাবেন। আপনি যদি পেসকে রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পেতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার বেল আইকনটি চেপে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এবং আপনি যদি পেসকে রিলেটেড এই আপডেটের সাথে এবং এই প্রস্তাবনার সাথে একমত হন, তাহলে কমেন্ট করতে পারেন। এবং যদি আপনার ভিন্ন মত থাকে এবং কোথায় কি করলে ভালো হয়, সেটি আপনি এই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তাহলে চলুন দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাই। মেন ভিডিওতে আমরা চলে এসেছি। আজকের টপিকটি হলো নতুন বেতন কাঠামোর প্রস্তাব পে কমিশনে। নতুন বেতন কাঠামোর মূল প্রস্তাব হলো সর্বনিম্ন থাকবে 25,000 টাকা। তার মানে সর্বনিম্ন যে গ্রেডটি থাকবে তার বেসিক হবে 25,000 টাকা এবং সর্বোচ্চ যে বেতন থাকবে তার বেসিক হবে 1.5 লাখ টাকা। প্রস্তাব জমা দিয়েছে, আপনাদেরকে আগেই জানিয়েছে, অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। প্রস্তাবের উপর আজ পে কমিশনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। তার মানে এই যে প্রস্তাবটি দেওয়া হয়েছে, এটির সাথে এটিকে নিয়েই কিন্তু পে কমিশনের আজকের যে বৈঠকটি হবে সেটি নিয়ে আলোচনা হবে। তাহলে আমরা জেনে নিই যে প্রস্তাবটি দেওয়া হয়েছে তার ভিতরে কী কী আছে। প্রস্তাবিত কাঠামোর ধরন, দুটি প্রস্তাব জমা দেওয়া হয়েছে। বিদ্যমান কাঠামো বহাল রেখে নতুন সুবিধা যোগ করা, সাকুল্য বেতন কাঠামো চালু করা যেখানে কোনো ভাতা বা অতিরিক্ত সুবিধা থাকবে না। তার মানে বুঝতে পারলেন যে একটি আছে এখন যে আমাদের যে পে স্কেলটি চলছে, যেরকম বেসিক থাকে তার উপর অনেক সুবিধা এবং দেওয়া হয় আমাদের শতাংশ হারে, এবং অনেক সুবিধা দেওয়া হয়, সেটি একরকম হতে পারে। আর একরকম হতে পারে নিট বেতন, মানে আপনাকে 50,000 টাকা বা 40,000 টাকা নিট বেতন দেওয়া হবে, যার ভিতরে আপনাকে সব কিছু চালিয়ে নিতে হবে। ওর ভিতরে বাড়ি ভাড়া থাকবে, ওর ভিতরে সব কিছু থাকবে। এরকমও এই দুইটা ভাবে আপনার প্রস্তাব জমা দেওয়া হয়েছে। এ ধরনের কাঠামো উন্নয়নশীল অনেক দেশে চালু আছে। তার মানে যে পরবর্তী যে কাঠামোটি, যেটার কথা বলা হয়েছে, যেটাকে আপনার নিট বেতন দেওয়া থাকবে, যার ভিতরে আপনার সকল কিছু ইনক্লুডেড থাকবে, সেটি অনেক উন্নয়নশীল দেশে কিন্তু চালু রয়েছে। অতিরিক্ত ব্যয় ও অনৈতিক ভাতা সংক্রান্ত প্রস্তাব, বিভিন্ন সভা প্রশিক্ষণ কমিটিতে অংশ নিয়ে পাওয়া সম্মানীয় ভাতা বাতিলের প্রস্তাব। বছরে এই খাতে ব্যয় হয় প্রায় 1,000 কোটি টাকা। এটি খুবই যোগোপযোগী সিদ্ধান্ত হবে যদি পে কমিশন এটি মেনে নেয়। আপনারা জানেন, সচিবদের কিন্তু এরকম অনেক প্রশিক্ষণ কমিটি সেমিনারে তারা যায় সরকারিভাবে। সেখানে যাওয়ার জন্য তাদেরকে বেতন ছাড়াও অনেক বরাদ্দ দেওয়া হয়, সেটি প্রায় 1,000 কোটি টাকা প্রত্যেক বছরে। সেটি অনেক পরিমাণ। যারা নিচের গ্রেডে চাকরি করে তারা একদম অল্প বেতন পায়। এই 1,000 কোটি টাকা সরকারের যদি এসব কাজে ব্যয় না করে, যারা গরিব মানুষ, যারা গরিব আছে, যাদের বেতন কাঠামো অনেক নিচে আছে, সেখানে যদি অর্থ সংকলন করে তাদেরকে যদি একটি ভালো জীবনযাপন উপহার দেওয়া যায়, সেটি হবে খুবই ভালো। অর্থ উপদেষ্টার মন্তব্য জেনে নেব। ডক্টর সালেউদ্দিন আহমেদ, অতিরিক্ত অর্থ সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে। তার মানে বুঝতে পারলেন, যেহেতু 2025-26 সালের বাজেটটি জুলাই মাসে করা হয়ে গিয়েছে, পে স্কেল যেহেতু করা হবে, বাজেটটি সংশোধন করা লাগবে। সে সংশোধন বাজেট কিন্তু আপনাদের সংশোধন বাজেট হবে এই ডিসেম্বর মাসে। সেখানে অতিরিক্ত অর্থের বরাদ্দ দেওয়া হবে। এই যে এখানে নিচে বলা আছে ডিসেম্বরে বাজেট সংশোধন শুরু হবে। নতুন পে স্কেলে আগামী বছরের শুরুতে কার্যকর হতে পারে। তার মানে জেনে গেলেন, আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন যে পে স্কেল যদি চালু হয় সেটা সম্ভাবনার ডেট কেমন। আমার কাছে যদি শোনেন, আমি বলবো আপনি ফেব্রুয়ারি থেকে এপ্রিলের ভিতরে আশা করি আমরা নতুন পে স্কেল শুরু হয়ে যাবে, কার্যকর শুরু হয়ে যাবে। নতুন প্রস্তাবের অন্যান্য দিক, তাহলে আমাদের যে প্রস্তাব, যে অর্থ বিভাগের যে কর্মকর্তা কর্মচারী যে কল্যাণ সমিতি আছে, তারা যে অন্যান্য প্রস্তাব দিয়েছে সেটি জেনে নিব। 12টি গ্রেড নির্ধারণের প্রস্তাব ও অপ্রয়োজনীয় গ্রেড বাতিল, এটি আমি মনে করি খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে। 12টি গ্রেডের থেকে 8টি গ্রেড করলে খুবই ভালো হতো, সেখানে তাহলে বেতন বৈষম্য কমে যেত। কিন্তু যেহেতু আমাদের দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট এবং অর্থনৈতিক প্রেক্ষাপটও আমাদের বিবেচনা করা লাগবে, সে জায়গায় আমি মনে করি 12টি গ্রেড 20টা থেকে 12টি গ্রেড করা খুবই যুগোপযোগী সিদ্ধান্ত হবে যদি পে কমিশন এটি মেনে নেয়। টাইম স্কেল, সিলেকশন গ্রেড, বিশেষ ইনক্রিমেন্ট, পূর্ণবহাল বা 4টি উচ্চতর গ্রেড প্রবর্তন। তার মানে বুঝতে পারলেন যে আগের যে সিলেকশন গ্রেড, টাইম স্কেলে সকল কিছু বা বিশেষ ইনক্রিমেন্ট সকল কিছু পূর্ণবহাল রাখতে বলেছে।
এই ধরনের একই ধরনের পদ একীভূত করার প্রস্তাব। তার মানে দেখা যাবে অফিস সহায়ক, দপ্তরি, ফটোকিপার, এগুলো বিভিন্ন বিভিন্ন পদ বিভিন্ন গ্রেডে দেওয়া আছে, এগুলো সব এক গ্রেডে করা। আবার একটি যেরকম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, এগুলো এক গ্রেডে নিয়ে আসা। তাহলে দেখা যাবে যে বেতন বৈষম্য কমে যাবে, এবং গ্রেড যত কমে যাবে তত দেখা যাবে যে একজনের সাথে একজনের গ্রেডের বেতনের তারতম্য কমে যাবে। ষষ্ঠ ও অষ্টম গ্রেড বাতিল করে একীভূত করার প্রস্তাব। তার মানে ষষ্ঠ ও অষ্টম যে দুইটা গ্রেড আছে, এই দুইটিকে বাদ দিয়ে এক জায়গায় করে আরেকটি নতুন গ্রেডের প্রস্তাবনা দেওয়া। নতুন ভাতা ও সুবিধার প্রস্তাব। সচিবালয় ভাতা ও রেশন সুবিধা চালুর প্রস্তাব। এটি খুবই ভালো জিনিস। আপনারা জানেন সচিবালয়ের কাজের চাপ থাকে অনেক, সেখানে যেহেতু দেশের খুবই গুরুত্বপূর্ণ সেন্সিটিভ একটি জায়গা, সেখানে কাজকর্মের চাপ থাকে যেমন, সেখানে যদি সেখানে মানুষজনদেরকে যদি আলাদাভাবে ভাতা দেওয়া হয় যারা সচিবালয়ে কাজ করে, তাহলে তারা কাজের জন্যই অনুপ্রাণিত হবেন। এবং যেহেতু সচিবালয়ে আপনারা সকলেই জানেন সেখানে কিন্তু ঘুষ প্রথা আছে, সেখানে অনেক কিছু আছে, অনৈতিক কার্যক্রম হয়। যদি আপনার বেতনটি যদি ভালো পর্যায়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এগুলো অনৈতিক প্রস্তাব সহ দুর্নীতি কিন্তু অনেক অংশই কমে যেতে পারে। রেশন সুবিধা চালু করা হয়েছে, এটি আমি মনে করি সকল স্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে দেওয়া উচিত। কারণ আপনারা সকলে জানেন যে দেশের যে অবস্থা, এখানে খাদ্যের মুদ্রাস্ফীতি প্রায় 10-15% হয়ে গিয়েছে। 2-1 বছর আগে যে খাবারটি আপনারা 100 টাকায় কিনে খেতেন, এখন সেটা 200-300 টাকা পার হয়ে গিয়েছে। এই জন্য আমি মনে করি যে সরকার থেকে যেমন দেখা যায় পুলিশ, র্যাব অথবা সেনাবাহিনীদের যেমন রেশন সুবিধা দেওয়া হয়, তেমন যদি সকল সরকারি এবং স্বায়ত্তশাসিত কর্মচারী এবং কর্মকর্তাদের দেওয়া হয়, তাহলে খুবই ভালো হবে। টিফিন ভাতা যেটি মাত্র 200 টাকা দেওয়া আছে, আপনারা সকলে জানেন মাসে 200 টাকা হিসাব করলে 10 টাকারও কম চলে আসে দিনের হিসাব করলে। তাহলে সেটা কোনোভাবেই একজন মানুষ একদিনের টিফিন খরচও হয় না 200 টাকায়। সেটা বাড়িয়ে 3000 টাকার প্রস্তাব দেওয়া হয়েছে, এটি আমি খুবই সাধুবাদ জানাই। 3000 টাকা থেকে আমি যদি খুব ভালো মনে করি, তাহলে 3000 টাকা থেকে 4000 টাকা করলে আমার মতে খুবই ভালো প্রস্তাব হতো। যাতায়াত ভাড়া 300 টাকা থেকে, আমরা জানেন প্রত্যেকদিন 10 টাকা হিসাব করলে 30 দিনে 300 টাকা হয়। 4500 টাকা ধরা হয়েছে। আমি মনে করি এটা 6000 টাকা ধরলে সব থেকে ভালো হতো। 4500 টাকাও ঠিক আছে, বাট 6000 টাকা ধরলে সব থেকে ভালো হতো। দশম গ্রেডভুক্ত কর্মচারীদেরকে এই ভাতা দেওয়ার প্রস্তাব। তার মানে দশম গ্রেড পর্যন্ত, দশম গ্রেডেও এ সকল কর্মচারী যারা আছেন তাদেরকে এই সকল ভাতার জন্য সকল কিছু দেওয়া হয়, তার প্রস্তাব দেওয়া হয়েছে। শিক্ষা ও চিকিৎসা ভাতার প্রস্তাব। প্রতি সন্তানের জন্য চিকিৎসা ভাতা সর্বোচ্চ 2 জন। তার মানে আপনার যদি সর্বোচ্চ 2 জন সন্তান থেকে থাকে, তাহলে আপনি এই চিকিৎসা ভাতা পেতে পারেন। প্রাথমিকে প্রত্যেক সন্তানের জন্য 2000 টাকা, মাধ্যমিকে 4000 টাকা, উচ্চ মাধ্যমিকে 6000 টাকা এবং স্নাতকে 8000 টাকা। আমি মনে করি এটি খুবই যুগোপযোগী সিদ্ধান্ত হবে যদি পে কমিশন এটি গুরুত্ব আরোপ করে। কারণ আপনি জানেন এখন আপনার সন্তান থাকলে তাদেরকে পড়াশোনার জন্য কত খরচ হয়, টিউশন ফি, তাদের যাতায়াত ভাড়া, তাদের নিজের খরচ, আলাদা করে টিউশন দিলে তার খরচ আছে, সকল কিছু মিলিয়ে অনেক খরচ হয় একটা সন্তানের পিছনে। আমি মনে করি সর্বোচ্চ 2 জন সন্তান এখানে ঠিক আছে, এবং এখানে টাকার পরিমাণও আশা করি একটি সহনীয় পর্যায়ে আছে। চিকিৎসা ভাতা বয়স ভিত্তিক, এটি আমি মনে করি খুবই ভালো। আপনি জানেন যে 1500 টাকা আমাদের এখন চিকিৎসা ভাতা দেওয়া আছে, যেটি 25 বছর বয়সেও 1500 টাকা পাবে, এবং যে 55, 60, 65 বছরেও সে 2000 টাকা পাবে। এটা কেন হবে? আপনি জানেন যখন আপনার বয়স বাড়তে থাকবে তখনই আপনার রোগ বালাই বেশি হবে এবং দেখা যাবে যে আপনি অসুস্থ হয়ে যাবেন। এই জন্য আমি মনে করি যে এভাবে বয়স ভিত্তিক যদি টাকা দেওয়া হয় সেটি খুবই ভালো হবে। 40 বছর পর্যন্ত, মানে 40 বছরের নিচে যারা আছে তারা 5000 টাকা পাবে, 40 থেকে 50 বছরের ভিতরে যারা আছে তারা 7000 টাকা পাবে, 50 বছরের বেশি যারা আছেন তারা 10,000 টাকা পাবে। আমি মনে করি এটি খুবই ভালো প্রস্তাব দেওয়া হয়েছে। এটি মানলে খুবই ভালো হবে, খুবই উপকৃত হবে সরকারি এবং স্বায়ত্তশাসিত এবং সরকারের পে স্কেলের আন্ডারে যে সকল কর্মকর্তা বিন্দু আছে সকলের জন্য। উৎসব ও নববর্ষ ভাতা। বর্তমানে 2টি উৎসব ভাতা চলমান আছে, যেটি মূল বেতনে 100% থাকবে এবং এটি বহাল রাখার কথা বলা হয়েছে। নববর্ষ ভাতা যেটি মাত্র 20% দেওয়া হয়েছে, সেটিকে যেন 80% করার প্রস্তাব দেওয়া হয়েছে। এটিও খুবই ভালো মনে করি। 80% না করে যদি 100% করা যেত, এবং বছরে দুটি ঈদ দিয়ে এবং নববর্ষ দিয়ে 3টি যদি 100%-এর প্রস্তাব করা হতো, সেটি খুবই ভালো হতো। অতিরিক্ত প্রস্তাব সমূহ: সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা চালু, কর প্রদানের আওতায় আনা ও পেনশন সুবিধা বাড়ানো,
অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক। এই 3টি প্রস্তাব খুবই পছন্দ হয়েছে আমার। আপনারা জানেন যে আমাদের দেশের স্বাস্থ্য কেমন ব্যয়বহুল একটি অবস্থা। কেউ যদি ভুল করে কোনো একটি মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়, তাহলে দেখা যায় যে তার সারা জীবনের পুঁজি সেখানে নষ্ট হয়ে যায়। কিন্তু স্বাস্থ্য বিমা যদি সরকারি সকল কর্মকর্তা কর্মচারীদের যদি স্বাস্থ্য বিমা চালু থাকে, তাহলে দেখা যাবে যে তারা বিমার একটি সাপোর্ট পাবে, তাদের যে কোনো রোগ বালাইতে বিমার সাপোর্টটি পাবে, এবং তারা এই অর্থ কষ্টে বা এই অর্থ চিন্তায় তাদের রোগ বালাইয়ের চিকিৎসা থেকে তারা ভয় পাবে না। কর প্রদানের আওতায় আনা এটাই খুবই ভালো সিদ্ধান্ত। উন্নত সব দেশে দেখা যায় যে কর, বেতনের একটা অংশ কর সরকার আপনি কেটে নেয়, কেটে নিয়ে তারপরে আসে। সেভাবে যদি সকলকে করের আওতায় আনা যায়, যাদের একটা মিনিমাম বেতন হয় 5 লাখ টাকা বা 4 লাখ টাকা মিনিমাম, যাদের বাৎসরিক বেতন আছে, তাদেরকে একটা করের আওতায় আনা এবং পেনশন সুবিধা বাড়ানো, এটি আমি মনে করি খুবই যুগোপযোগী সিদ্ধান্ত হবে। আপনারা জানেন পেনশনজীবীরা যারা আছেন, পেনশনার যারা আছেন, তারা অনেক কষ্টে জীবনযাপন করেন, সারা বছর সরকারকে তাদের জীবন দিয়ে কাজ করে যায়, এবং শেষ বয়সে যে তারা নামে মাত্র অল্প কিছু টাকা পায়। পেনশনদের এককালীন টাকাটা বাড়ানো এবং তাদের যেহেতু এখন 90% দেওয়া হয়, সেটা যেন 100%-এর বেশি করা খুবই ভালো হয় যদি সেটা 150% করা হয়। কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক, অতিরিক্ত কাজ যখন করবেন তখন দেখা যাবে যে আপনার কোনো পারিশ্রমিক সরকারিভাবে দেওয়া হয় না। আপনি 8 ঘন্টা যখন কাজের আপনার 8 ঘন্টা কাজের যখন আপনার কথা থাকবে, আপনাকে কিন্তু অনেক সময় দেখা যায় 10-12 ঘন্টাও কাজ করতে হয় সরকারি বিভিন্ন আইন কানুন এবং আদেশের জন্য। যেহেতু আমরা সকলে জানি বিদেশের ওয়ার্ক কালচার সম্পর্কে, তাদের কিন্তু 8 ঘন্টা যদি সময় দেওয়া হয়, তাহলে তাদের 8 ঘন্টার আগেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তেমনভাবে আমাদের দেশে যদি 8 ঘন্টার বেশি কাজ করানো হয়, সেখানে যেন অবশ্যই তাদেরকে অতিরিক্ত ভাতা, তার মানে ওভারটাইমের ব্যবস্থার জন্য করা থাকে। পরবর্তী পদক্ষেপ, পে কমিশন ডিসেম্বরে চূড়ান্ত প্রতিবেদন দেবে। তার মানে জেনে গেলেন, অনেকেই শুনছিলেন যে পে কমিশনের প্রতিবেদনটি কবে আসতে পারে। আমরা জেনে গেলেন যে ডিসেম্বর মাসে কিন্তু চূড়ান্ত প্রতিবেদন দেবে। তারপর প্রধান উপদেষ্টার কাছে জমা হবে, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কিন্তু জমা হবে এটি। সর্বশেষ পে স্কেল ঘোষণা হয়েছিল 2015 সালে, এবং অর্থাৎ 10 বছর পর নতুন পে কমিশন হচ্ছে। আমরা সকলে দেখে নিলাম যে নতুন যে প্রস্তাবিত যে খসড়াটি, এটি আমাদের মোটামুটি, আমি মনে করি যে মোটামুটি একটি মানসম্মত হয়েছে। বেসিকটা যদি 25,000, সর্বনিম্ন বেসিকটা 25,000 থেকে যদি 30,000 হতো, সেটি খুবই ভালো হতো। কিন্তু আমি মনে করি যে 25,000ও একেবারে কম বলা যাবে না। কিন্তু আমরা যদি দেখি প্রত্যেক 5 বছর পর পর পে কমিশন দেওয়ার কথা, সেখানে আমরা 2টা পে স্কেল থেকে আমরা বঞ্চিত হতে যাচ্ছি। সেটি হিসাব করলে কিন্তু আমাদের বেতন মিনিমাম 30,000 টাকা হওয়া উচিত ছিল। তাছাড়া আরও সুযোগ সুবিধা বাড়াতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য। তারা যেন দেশের জন্য কাজ করে নিজেরা কোনো অনৈতিক বা অন্য কোনো কাজে যেন তারা না জড়ায়। তাদের যখন অভাব থাকবে না, তখন কিন্তু অনেক মানুষজনই অনৈতিক বা এই ঘুষ দুর্নীতি থেকে তারা বেরিয়ে আসবে। আমরা চাই বাংলাদেশ যেন সকল উন্নত দেশের কাতারে চলে যাক, তারাও যেন দ্রুত গতিতে এগিয়ে একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়, এবং দেশের মানুষজন অনৈতিক কার্যকলাপ থেকে বেরিয়ে এসে নীতিবান এবং আদর্শ মানুষ হয়ে ওঠে। এটাই আমাদের সকলের মনোকামনা থাকবে। আমরা ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন, তা সবাইকে বলবো ধন্যবাদ। আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন এবং পিএসকে রিলেটেড যে কোনো ভিডিও আপনি যদি সবার আগে পেতে চান, তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন। কোনো কিছু জানার থাকলে এবং আপনার এই পিএসকেটি কেমন লেগেছে সেটি যদি আপনি জানাতে চান, তাহলে তো কমেন্ট বক্সে লিখে যেতে পারেন। আপনার যদি কোনো ইনপুট থাকে সেটাও জানাতে পারেন। এই নিউজটি আমি কোথা থেকে পেয়েছি, সে পত্রিকার লিঙ্কটিও আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।